আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। বাতিল হওয়া প্রার্থীদের আপিল গ্রহণ শুরু আগামীকাল, চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। মামলার জট কমাতে সকলের সহযোগিতা কামনা নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান, গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম জোরদারে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। যেখানে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই খাদ্যপণ্য আমদানি করবে সরকার। বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়, জানালেন খাদ্য উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের শ্রদ্ধা। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের দোয়া মাহফিল। চট্টগ্রামে তীব্র শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ, শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলছে আবহাওয়া অফিস। নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলা চালানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। এবং টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাতিল হলে নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা আগামীকাল থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এবারে শুধু ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে। চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে 7টি সংসদীয় আসনে 44 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে প্রার্থী এবং তাদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে চট্টগ্রাম 16 আসনে 7 জন, চট্টগ্রাম 15 আসনে 3 জন, চট্টগ্রাম 13 আসনে 7 জন, চট্টগ্রাম 14 আসনে 6 জন, চট্টগ্রাম 8 আসনে 7 জন, চট্টগ্রাম 9 আসনে 8 জন এবং চট্টগ্রাম 10 আসনে 6 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এছাড়া 7টি সংসদীয় আসনে 14 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে চলছে সাধারণ মানুষের মনে নানা জল্পনা কল্পনা। ভোটের মাধ্যমে সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত জানানোর সুযোগ দেয় গণভোট। কিন্তু সাধারণ মানুষ আসলে কি প্রত্যাশা করে আসন্ন নির্বাচন ও সম্ভাব্য গণভোট থেকে? শহর থেকে গ্রাম, শ্রমজীবী মানুষ, তরুণ, নারী, পেশাজীবী ও ব্যবসায়ীদের ভাবনাই বা কি? বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে। আমরা 14 বছর থেকে ভোট দেই না, আমাদের ভোটের দরকার। আমরা এবারকে আমি দেশে যাবো ভোট দিতে।
ভোট এটি শুধু একটি অধিকার নয়, বরং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। জাতীয় নির্বাচন কিংবা গণভোট দুটো ক্ষেত্রেই মানুষ চায় তার মতামতের প্রতিফলন হোক রাষ্ট্রের সিদ্ধান্তে। কঠোর পরিশ্রমে জীবিকা নির্বাহ করা শ্রমজীবী মানুষের প্রত্যাশা খুবই স্পষ্ট। তাদের দাবি নির্বাচন হোক শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোট দিয়ে যেন তারা এমন নেতৃত্ব বেছে নিতে পারে যারা কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে নজর দেবে। সরকার এমন দরকার যে মানুষজন যেন রিস্কমুক্তভাবে রাস্তায় বেরোতে পারে, জানি জীবনটা নিয়ে সুন্দরভাবে মার্কলটা বেরোইয়া আবার যেন মার্কলে ফিরতে পারে, এরকম একজন লোক দরকার। স্বৈরাচার সরকার যখন ছিল তখন আমরা এই গাড়ি নিয়ে এই জায়গায় আসতে পারতাম না। এই জায়গায় আসলে আমাদের 1300 টাকা জরিমানা দিতে হতো। এখন দেখা গেছে অন্তর্বর্তী সরকারিকালীন আমরা মোটামুটি চলতেছি সারা ঢাকা শহরেই। আমাদের এরকম একটা সুযোগ সুবিধা দিলে দেখা গেছে আমাদের জন্য একটু ভালোই হয়। নারী ভোটারদের ভাবনায় রয়েছে নিরাপত্তা, শিক্ষা ও সম অধিকার। তারা চান নির্বাচিত প্রতিনিধিরা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখুক। আমরা এবার ভালো সরকার চাই, যেন জনগণ ভালো থাকে, ভালো হয়, এইটাই আমরা চাই। আর ভোট যে জুটো মতন হইতে পারবে তারই আমরা ভোটটা দেব। আর ভোটটা দেব ঠিক আছে, জানি দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, মারামারি কোপাকুপি পারাপারি এটি জানি না হয়। আমরা গরিব মানুষ, আমরা যাতে 3 বেলা ডাল ভাত খেতে পারি, এটা এমন সরকারে আমরা চাই, নিরাপত্তা যাতে থাকে। ফুটপাতে দোকান ব্যবসায়ীর প্রত্যাশা নতুন যে সরকার হবেন তার কাছে একটাই চাওয়া, যদি ফুটপাত উঠিয়ে দেওয়া হয় তার আগে যেন তাদের পুনর্বাসন করে তারপরে উচ্ছেদ করা হয়। আমাদের হকার এবং ফুটপাতে যে ব্যবসা কেন্দ্রগুলি আছে আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করবেন না। আমরা এক একটা ফ্যামিলি বেঁধে 5 থেকে 7 জন মানুষ খানাদার আছে। আর যদি আমাদের উৎপাদ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের একজন পুনর্বাসন এবং ব্যবস্থা করার চিন্তা ভাবনা করবেন। সব শ্রেণী পেশার মানুষের কণ্ঠে একটাই কথা, নির্বাচন ও গণভোট হতে হবে অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও প্রশ্নহীন। কারণ গণতন্ত্রের শক্তি শেষ পর্যন্ত জনগণের ভোটেই। সুষ্ঠু নির্বাচন ও গণভোট এই দুটিই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে। আর সেই আস্থার উপরেই নির্ভর করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ। মিম আক্তার, বিটিভি নিউজ। প্রযুক্তিগত উন্নয়ন ও এর ব্যবহারের মাধ্যমে মামলার জট কমাতে কাজ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মামলার জট কমাতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। আজ সকালে আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল অফিসের উদ্যোগে আয়োজিত নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী যারা সুপ্রিম কোর্ট অঙ্গনে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা নিয়ে আসে তাদের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। 24 জুলাই গণঅভ্যুত্থানে চলাকালীন কারফিউ জারি করে এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ 5টি অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আগামী 6 জানুয়ারি পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলায় আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানি করেন। এর আগে 22 ডিসেম্বর এই বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। এছাড়া একই ট্রাইব্যুনালে পতিত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে শতাধিক গুম, নির্যাতন ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি আজ শেষ হয়েছে। পরবর্তী শুনানি শুরু হবে 8 জানুয়ারি। এই ট্রাইব্যুনালে আজ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জন হত্যা মামলার সাক্ষ্য নেওয়া হয়। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলে। আজ তদন্ত কর্মকর্তা জানে আলমকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সকালে এসব মামলায় গ্রেপ্তার থাকা 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান, কিন্তু আইনশৃঙ্খলার কথা বলে কিংবা নির্বাচনের পরিবেশ নেই বলে একটি গ্রুপ ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাতে মাত্র 1 মাস সময় উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সম্প্রচার অধ্যাদেশ এবং মিডিয়া কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার। এর ফলে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত হবে। গণভোটের সার্বিক বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার করার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। IPL থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হতো, তবে দেশে IPL সম্প্রচার ইস্যুটির আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে বলে জানান উপদেষ্টা। এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে, কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না, তবে একটা ন্যারেটিভ বা বলার কোনো সুযোগও নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। সম্প্রচার অধ্যাদেশ একটা করে দেওয়া যায় কিনা এটা দেখছি। আর হচ্ছে মিডিয়া কমিশন, সেটার একটা খসড়া যার মধ্যে সাংবাদিক সুরক্ষার বিধানটা থাকবে, এ দুটো চূড়ান্ত করা যায় কিনা এটা দেখ। মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে, মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে যে 11টা বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে এই বিষয়গুলো আসলে কি, হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি, না বললে এটার ইমপ্লিকেশন কি। সরকারের একটা ন্যারেটিভ প্রস্তুত করা আছে, আপনারা সেই ন্যারেটিভটা আমাদের কাছ থেকে নিয়ে যদি প্রচার করেন, মানুষকে সাধারণ ভোট দিতে এবং গণভোট দিতে উদ্বুদ্ধ করেন, তাহলে কিন্তু এটা একটা অনেক বড় কাজ হবে। মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে। বিভিন্ন প্রচার মাধ্যমে, আই ডোন্ট মিন মিডিয়া মাধ্যমে, বাট বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে, তথ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে শুরু করেছেন উঠান বৈঠক করা, গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা, কাজে সেই কাজগুলো শুরু হয়েছে। 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত দেশে চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে 20,27,420 মেট্রিক টন। গত 6 বছরের মধ্যে এবারই খাদ্যশস্যের মজুদ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সচিবালয়ে দেশের খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রেখে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যায় সেখান থেকেই সরকার আমদানি করে। খাদ্য উপদেষ্টা আরও বলেন, চলতি আমন সংগ্রহ অভিযান এখনও চলমান রয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ করা সম্ভব হয়েছে। এর ফলে দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। আলী ইমাম মজুমদার জানান, সরকারের সব খাদ্য বিতরণ কর্মসূচি নিয়মিত ও সচল রয়েছে। ভবিষ্যতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। জানুয়ারিতে মজুদ গত 5 বছরের সাথে একটা তুলনামূলক চিত্র আমাদের দিয়েছি, যে মজুদ ছিল 20,27,420 টন। কখনোই এই পরিমাণ ছিল না। এর আগে সর্বোচ্চ 2022 সনে ছিল 18,81,000, 23 সনে ছিল 18,02,000, 2021 সনে ছিল 7,26,000, 24 সনে ছিল 15,52,000, 25 সনে ছিল 11,88,000, আর 20 সনে আল্লাহর রহমতে আমাদের সকলের প্রচেষ্টায় এটা এসে দাঁড়াইছে 20,27,420 মেট্রিক টন। পাশাপাশি আরেকটা ব্যাপারে আপনাদের কৌতূহল থাকবে যে আমরা যে খাদ্য সংগ্রহ অভিযান চালাই, এমন সংগ্রহ অভিযান চলমান আছে যে আমরা যে টার্গেট ফিক্স করা হয়েছিল, মেয়াদ ছিল ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত আর কি, এর মধ্যে আমরা টার্গেট এক্সিড করে ফেলেছি। যেমন ধান 50,000 মেট্রিক টনের জন্য টার্গেট ছিল, 1,31,000 মেট্রিক টন সংগ্রহ হয়েছে। সিদ্ধ চাল টার্গেট ছিল 6 লাখ মেট্রিক টন, 7,32,000 মেট্রিক টন এর মধ্যে প্রকিউর করা হয়েছে। আতপ টার্গেট ছিল
মানে 50,000 মেট্রিক টন 57,596 মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। তো এর মধ্যে ওইটা চলমান থাকবে, যেটা আছে চলমান থাকবে, যাদের সাথে কন্ট্রাকচুয়াল ইয়ে আছে, যাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট অনুসারে চলমান থাকবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে পঞ্চম দিনও ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসেন মানুষ। সকালে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান সহ সাদা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কুরআন খতম, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর কাজীর দেউরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে অসহায় ও এতিম সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন দেশের জন্য কাজ করেছেন, জেল জুলুম সহ্য করেছেন, তবুও দেশ ছেড়ে যাননি। ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়, যেখানে উনি ওনার চিকিৎসাটা ঠিকমতো পাননি। উনি চিকিৎসার জন্য ওনার চিকিৎসকরা বারবার বলেছে দেশের বাইরে চিকিৎসা দরকার, কিন্তু ওনাকে চিকিৎসা দেওয়া হয়নি। উনি ওনার মৌলিক অধিকার থেকে উনি বঞ্চিত হয়েছে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। উনি বারবার দেশের জন্য নিজকে উৎসর্গিত করেছেন। আপনারা দেখেছেন যখন -2 ফর্মুলা বাস্তবায়িত হয়েছে, ওনাকে দেশের বাইরে চলে যেতে বলা হয়েছিল, উনি দেশের বাইরে যাননি। উনি বলেছিলেন যদি মরতে হয় এই দেশেই মরবো, বাঁচতে হয় এই দেশেই বাঁচবো। দেশ জুড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ, আর হিমেল হাওয়ায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। চট্টগ্রামেও তীব্র শীতে মানুষের দুর্ভোগ এখন চরমে। আবহাওয়া অফিস বলছে পরিস্থিতি সহজে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। শীতের তীব্রতা আরও বাড়তে পারে। বিস্তারিত আতিকুর রহমানের রিপোর্টে। পৌষের শেষ দিকে এসে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়ায় সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এই শীত যেন এক চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। গত বছর থেকে এই বছর একটু বেশি শীত পড়ে, অতিরিক্ত শীত পড়ে। শীতের দুইটা ফিনলেও কাম হয় না এখন। আর এখন তো শীত বেশি কারণে আর সকালবেলা করতে পারলে আর বিকেলবেলা আরাম লাগে না। এখন রাস্তার কোনো ভাড়া গাড়া নাই, আমরা খুব একটা কষ্টের ভিতরে নিরীহ মানুষ আছি। ঠান্ডা অতিরিক্ত বেশি হচ্ছে, ঠান্ডার কারণে আমরা ভাড়া মারতে পারতেছি না, খুবই কষ্টে আছি আমরা। ঘন কুয়াশায় কাজ খুঁজে পেতে হিমশিম কাটছেন দিন মজুররা। গরম কাপড়ের অভাবে চরম কষ্টে দিন কাটছে ছিন্নমূল মানুষের। গত বছরের আগের বছর এই বছর অনেক বেশি শীত পড়তেছে, যার কারণে অনেকজনের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে যারা কর্মস্থীন, হ্যাঁ, তাদের অনেক বেশি অসুবিধা হচ্ছে। এবছর আসলে অনেক শীত, বেশি শীত। শীতের কারণে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে সমস্যা হচ্ছে। আজকে সকালে বাড়ি থেকে আসতে আমার অনেক সমস্যা হয়েছে। মানে যে জায়গার মধ্যে আপনার 1 ঘন্টা লাগে, এই জায়গার মধ্যে 1 ঘন্টা 40 মিনিট লাগছে আসার সময়। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের প্রবাহ অব্যাহত থাকায় তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমতে পারে। শৈত্যপ্রবাহের বিস্তৃতি বাড়ার আশঙ্কা রয়েছে দেশের আরও বেশ কিছু অঞ্চলে। এবার শীতের তীব্রতা একটু বেশি মনে হওয়ার কারণ হচ্ছে একটা পূবালি বাতাস থাকে সাথে সাথে, আর হচ্ছে যে ড্যান্স ফগ, যেটা অর্থাৎ ফগের যে ওয়াটার ড্রপলেটের যে ডায়ামিটারটার, এটার এটার তীব্রতাটা একটু বেশি। হয়তো আগামী 1 থেকে 2 সপ্তাহ এরকম শীতের তীব্রতাটা চলবে, তারপর একটু একটু গ্র্যাজুয়ালি একটু চেঞ্জ হবে বা একটু উন্নতি হবে। আবার জানুয়ারির শেষের দিকে আবার একটু শীতের তীব্রতা থাকবে। মোটামুটি জানুয়ারি পুরো মাসটা এভাবে চলবে আর কি।
নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় খুব বাড়ছে যাত্রীদের মাঝে। আবহাওয়াবিদরা বলছেন শীতের তীব্রতা এখনই কমছে না, বরং আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নিচে নামতে পারে। একদিকে হাট কাঁপানো ঠান্ডা, অন্যদিকে ঘন কুয়াশা, যেন জনজীবন স্থবির হয়ে পড়েছে। তাই ঘন কুয়াশার সময় রাস্তা চলাচলের ক্ষেত্রে এবং ঘরের বাইরে কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। নিরাপদে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। শনিবার বাংলাদেশ সময় রাত 11টার দিকে ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবনে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে আসার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাদুরোকে আটকের এই অভিযানের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি আমেরিকার ইতিহাসে আমেরিকার সামরিক শক্তি ও সক্ষমতার সবচেয়ে বিস্ময়কর, কার্যকর ও শক্তিশালী প্রদর্শনী। মাদুরোর অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলার পরিচালনা করবে জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ততক্ষণ পর্যন্ত পরিচালনা করতে যাচ্ছে যতক্ষণ না আমরা নিরাপদ, যথাযথ ও ন্যায়সঙ্গত ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করতে পারি। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা পরিচালনা করার মানে দেশটিতে মার্কিন স্থলসেনা মোতায়েন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা স্থলসেনা মোতায়েনে ভয় পাই না। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত করতে যাচ্ছি দেশটি যেন সঠিকভাবে পরিচালিত হয়। ভেনেজুয়েলা পরিচালনার জন্য ঠিক কোন প্রক্রিয়া অবলম্বন করা হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা এই মুহূর্তে লোক মনোনীত করছি এবং আমরা আপনাদের জানিয়ে দেব তারা কারা। ভেনেজুয়েলা কে শাসন করবে এমন প্রশ্নে নিজের ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে হাত দিয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, একটি নির্দিষ্ট সময়ের জন্য মূলত আমরা ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোই মোটা দাগে দেশটি পরিচালনা করতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য নতুন দ্বার উন্মোচন করবে, যারা শীঘ্রই দেশটির বিশাল জ্বালানি প্রকল্পগুলোতে অংশ নেবে। তিনি দাবি করেন, সবাই জানে ভেনেজুয়েলার তেলের ব্যবসা দীর্ঘ সময় ধরে পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তারা যতটা পারত তার তুলনায় তারা প্রায় কিছুই উত্তোলন করতে পারছিল না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের সবচেয়ে বড় মার্কিন তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠাতে যাচ্ছি। তারা শত শত কোটি ডলার ব্যয় করবে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো মেরামত করবে এবং দেশটির জন্য অর্থ উপার্জন শুরু করবে। মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, মাদুরোর বিরুদ্ধে অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে অনেক জোরালো প্রমাণ রয়েছে। তিনি বলেন, এটি একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো। প্রেসিডেন্টকে তুলে নেয়ার পর কিভাবে ট্রাম্প ভেনেজুয়েলা চালাচ্ছেন তা নিয়ে আলোচনা তুঙ্গে। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন। মাদুরোর বিরোধীরাও ট্রাম্পের সুনজর পাননি। ভেনেজুয়েলার এমন পরিস্থিতি বিশ্বজুড়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। দেশের প্রেসিডেন্টকে রাতের আধারেই স্ত্রীসহ তুলে নিয়ে গেছে আরেক রাষ্ট্র। সকাল থেকে ভেনেজুয়েলার সেনাবাহিনী আগের মতোই কাজ করছে। মাদুরোর মন্ত্রীরাও আছেন ক্ষমতায়। উৎকণ্ঠা ছড়ালেও জনজীবনে প্রভাব পড়েছে কম। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। নিকোলাস মাদুরোর মুক্তি দাবি করেছেন তিনি। কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে। ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে সমর্থন করার কথা জানিয়েছে রাশিয়া। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারাই এখন ভেনেজুয়েলা চালাচ্ছেন। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতারা দায়িত্ব নিতে এগিয়ে আসলেও সাড়া মেলেনি যুক্তরাষ্ট্রের তরফ থেকে। মারিয়া মাচাদো প্রেসিডেন্ট হিসেবে এডমুন্ডো গঞ্জালেসের কথা ঘোষণা করলেও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের টিমই দায়িত্ব পালন করবে। তাতে করে মাদুরোর লোকদের সঙ্গে মার্কিন যোগসাজশের কথা স্পষ্ট হচ্ছে। এরই মাঝে ভেনেজুয়েলার তেলের খনিগুলো নিয়ন্ত্রণে নেয়ার কথা বলেছেন ট্রাম্প।
তেলের স্থাপনাগুলোকে নিজেদের সম্পত্তি বলে দাবি করেন তিনি। যুক্তি হিসেবে ভেনেজুয়েলায় মার্কিন কোম্পানিগুলোর পুরনো ব্যবসার কথা তুলে ধরেন। বলিভিয়ার প্রেসিডেন্ট মোরালেস বলেছেন, তেলের জন্যই ভেনেজুয়েলায় এসেছে যুক্তরাষ্ট্র। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল বোরিক বলেছেন, এটি বিপজ্জনক। আজ ভেনেজুয়েলায় হয়েছে, কাল অন্য কেউ হবে এর শিকার। Chile reafirma que el respeto a la soberanía y la integridad territorial de los estados. এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্র বিরোধী জনমত বাড়িয়ে তুলেছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব ব্যবস্থা ধসে পড়েছে। আর্জেন্টিনা ও পানামা ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছে, কিন্তু লাতিন ও দক্ষিণ আমেরিকার অন্য সব দেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সে প্রেক্ষাপটে পশ্চিম গোলার্ধকে মার্কিনীদের উঠানের মতো প্রভাব বলয় বলে উল্লেখ করে ট্রাম্প অন্য দেশগুলিকেও হুঁশিয়ার করেছেন। সব মিলিয়ে আগামীর বিশ্ব রাজনীতিতে উত্তাপ বাড়ছে। কলম্বিয়া, পেরু ও মেক্সিকোর মতো দেশ থেকেই মূলত যুক্তরাষ্ট্রে মাদক পাচার বেশি হয়। কিন্তু মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নামে ট্রাম্প নিশানা করলেন ভেনেজুয়েলাকে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ইরানের বিষয়েও কঠোর বক্তব্য রাখছেন। ইরানেও রাজনৈতিক অস্থিরতা চলছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল আবার মাথাচাড়া দিয়েছে। সাম্প্রতিক সময়ে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে নতুন অস্থিরতা তৈরি করা ইসরায়েল তার সামরিক বাহিনীকে একাধিক ফ্রন্টে নতুন লড়াইয়ের প্রস্তুতির নির্দেশ দিয়েছে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। মিয়ানমারের সামরিক জান্তা দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক সাধারণ ক্ষমার অংশ হিসেবে ৬,০০০-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার জান্তার জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ইউনিয়ন অব দ্য রিপাবলিক অফ মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেশের বিভিন্ন কারাগার, আটক কেন্দ্র ও ক্যাম্পে দণ্ডভোগরত ৬,১৩৪ জন পুরুষ ও নারী বন্দীকে ক্ষমা প্রদান করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরই এই ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে। আবারও দেশের খবর। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের কাছে একটি বোটসহ ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী। গতরাতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা সেন্ট মার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ পশ্চিমে সন্দেহজনক একটি বোট ধাওয়া করে আটক করে। এ সময় বোটে থাকা দালাল চক্রের ১০ সদস্য সহ এসব ব্যক্তিকে আটক করা হয়। পরে আটককৃত বোট ও ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৩,৮১৯.৫৯, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা ০.৯২% বেশি। এছাড়া সিসি ৩০-এর মূল্য সূচক দাঁড়ায় ১২,২০৬.৬৯, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা ০.৭২% বেশি। আজ ১৭৫টি কোম্পানির ৫২,৮১,৭৮৫টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ২৬,৯০,৮৭,০০০ টাকারও বেশি। এর মধ্যে ১০০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ৬১টির কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৬টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৩ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ১টা ৪৫ মিনিটে, জোয়ার সকাল ৮টা ৪৩ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর ২টা ১৮ মিনিটে এবং জোয়ার রাত ৮টা ৪২ মিনিটে।